একজন স্ত্রী, 3 জন স্বামী। আশ্চর্যের বিষয়, তাই না? এই প্রথা অনুযায়ী একটি পরিবারের সব ভাইয়ের বিয়ে শুধুমাত্র একজন মহিলার সঙ্গেই হয়, যার ফলে ওই মহিলার 2, 3 আবার কখনো কখনো 6 জন স্বামীও হয়। এখানকার মানুষদের বিশ্বাস যে এই প্রথার ফলে আগামী দিনে সম্পত্তি বা জায়গা নিয়ে বিবাদ এড়িয়ে যাওয়া সম্ভব। তার উপর কেউ আবার এটাকে জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবেও ভাবে। এই প্রথা এখানে যুগ যুগ ধরে চলে আসছে, আর সাধারণভাবে এতে কারো কোনো আপত্তিও নেই। প্রথা অনুসারে প্রত্যেক মহিলার কাছ থেকে আশা করা হয় যে সে তার সময়, নিজের মন, ভালোবাসা একেবারে সমানভাবে সব স্বামীর মধ্যে ভাগ করবেন। দীপুও এই মহিলাদেরই একজন। কি বানিয়েছো আজ? সুজি বানিয়েছি তোর জন্য। আজ তো খুব তাড়াতাড়ি চলে এলি। কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল তাই। আচ্ছা, আমি যাই ভেতরে। আচ্ছা ঠিক আছে, আমি রুটি বানাচ্ছি। হ্যাঁ। চলো। কি? আমার সঙ্গে চলো। কোথায় যাব? চলো না। না, এখন কোথাও যাব না। না, আমি যাব না, আমি এখন। তুমি আমাকে ছেড়ে দাও। আরে আরে ছাড়ো না আমাকে।
করব? না না, আমি করে নেব রে। করি না। ওহো, আচ্ছা ঠিক আছে, এই নে পেঁয়াজগুলো কাট। দাও। ছাড়ো আমাকে। আজকে তো আরে কি করছো তুমি? ছাড়ো না আমাকে। মা, আমি করে দিচ্ছি। না না, এটা হয়ে গেছে, তুমি বরং রুটিগুলো বানাও। আচ্ছা। এই নাও, চলে এই নাও, এসেছে চা চা। এসে গেছে। এই নিন। দাও দাও, আমাকে দাও। এই নাও, দাদার ফোন এসেছে। দাদা ফোন করেছে? হ্যালো। হ্যাঁ দাদা, কেমন আছো? সব ঠিক আছে তো? হ্যাঁ, সবাই ঠিক আছে এখানে। আর মা কেমন আছে? আর আর সুমি? হ্যাঁ, বলছি তো সবাই ঠিক আছে। আচ্ছা শোন, একটা খুশির খবর আছে। আমাদের সুমির বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে? সুমির বিয়ে? তুই আসছিস কবে? কালকে চলে আয়। কাল? দাদা আমি ওকে জিজ্ঞেস করে। আচ্ছা যাবো আমি কাল। হ্যাঁ হ্যাঁ, ওই বললো। ঠিক আছে তাহলে, আসছে কালকে। দীপুর মতো সুমনেরও এই প্রথা অনুযায়ী বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু 3 জনের সঙ্গে নয়, 6 ভাইয়ের সঙ্গে। এই সমাজের অন্য মহিলাদের মতো সুমনও ছোটবেলা থেকে এটাই জানতো এবং মেনেও নিয়েছিল যে একদিন তাকেও এই প্রথাকে স্বীকার করতে হবে। আর সেই দিন এসে গেছে। হ্যাঁ পুরোহিত মশাই। আচ্ছা, কন্যাকে নিয়ে এসো। আচ্ছা দীপু, যাও ওকে ডেকে নিয়ে যা। হ্যাঁ দাদা। দাদা কি রে, তুই রেডি হোস না এখনো? আরে তাড়াতাড়ি কি রেডি হ, যা। এদিকে টাইম বেরিয়ে যাচ্ছে, যা। কি করছিস? দাদা, আমি বিয়ে করব না। তুই পাগল হয়ে গেছিস নাকি? কিসব বলছিস তুই? দাদা, 6টা লোকের সাথে বিয়ে করে আমি আমার জীবন শেষ করতে পারবো না। এ কি বলছো? আরে না না না, বাচ্চা মানুষ তো একটু ঘাবড়ে গেছে আর কি। চিন্তা করবে না, চিন্তা করবে না, সব ঠিক আছে। এই তুই যা, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। দাদা, আমি বিয়ে করব না। বড্ড অপমান করলেন আমাদের। যখন এর বিয়ে করারই ছিল না, তো আমাদের ডাকলেন কেন? না আমরা ওইখানে আসতাম, আর না এভাবে এই মেয়েটার হাতে আমাদের অপমান হতে হতো। এটা একদম ভালো করলেন না আপনারা। খুব খারাপ ফল হবে এটার। এই অপমানের বদলা তো আমরা নিয়েই ছাড়বো। না না, আপনি রাগ কেন করছেন? আমি ওকে বোঝাচ্ছি, এক্ষুনি দাঁড়া। আমরা বোঝাবো অপমান কাকে বলে। সারা সমাজের সামনে যদি তোমার মাথা না ঝুঁকাই তো দেখো। চলো সবাই। কি হয়েছে তোমার? চিন্তিত মনে হচ্ছে। সবার মন খারাপ এখানে, সুমিরও। আর দাদা তো সুমির ওপর খুব রেগে আছে, আর আমাকেও বলে দিয়েছে যেন বাড়ি ফিরে যাই। এক কাজ করো, তুমি কালকেই ট্রেন ধরে চলে এসো। আমি কালকে দুপুরের ট্রেনে বাড়ি ফিরে যাচ্ছি তাহলে। ঠিক আছে, নিজের খেয়াল রেখো। কি বললো? বললো বিয়ে নাকি ক্যান্সেল হয়ে গেছে। কেন, কি হলো? বললো কাল এসে সব বলবে। ভালোই তো হলো, কাল আমি মার্কেটে যাচ্ছি, তাহলে ফেরার সময় আমি সঙ্গে নিয়ে আসবো। আচ্ছা আমি এখন চলি। এই প্রথার বিরোধিতা করে সুমন তার বিয়ে ভেঙে দিল। দীপুর পরদিনই ফেরার কথা ছিল, আর তার 3 জন স্বামী অধৈর্য হয়ে তাদের স্ত্রীর ফিরে আসার অপেক্ষা করছিল। কিন্তু
হ্যাঁ দাদা নমস্কার। বলছিলাম যে ও এখন এসে পৌঁছয়নি, বেরোয়নি এখনো। 4 ঘন্টা? তাহলে তো চলে আসা উচিত। আচ্ছা দাদা, সত্যি 4 ঘন্টাই তো? আরে মশাই, আমি নিজে ওকে ট্রেনে তুলে দিয়েছি, কিন্তু এতক্ষণে তো পৌঁছে যাওয়া উচিত। ঠিক আছে, আপনি একবার স্টেশনে গিয়ে দেখুন, আমি এই দিকটা দেখছি। হ্যাঁ। কোতোয়াল, কপি বানাও এটার। কটা ট্রেনে বসিয়েছিলেন ওকে আপনি? সাহেব, 11টা ট্রেন ছিল। কিছু মনে আছে ও কি পরেছিল তখন? স্যার, খুব ভালোভাবে তো মনে নেই, তবে বোধহয় গোলাপি রঙের সালোয়ার পরেছিল। আর কিছু মনে আছে? না স্যার, খুব চিন্তা হচ্ছে স্যার। এক বোনের বিয়ে ভেঙে গেছে, আরেকজন নিখোঁজ। সাহেব, সাহেব যে করে হোক আমার বউকে খুঁজে বের করুন। আমরা পুরো চেষ্টা করবো ওকে খুঁজে বের করার। আর আপনার যদি কিছু মনে পড়ে না, তাহলে কন্ট্যাক্ট করবেন। ওকে? দাদা তো ট্রেনে বসিয়ে দিয়েছিল স্যার। যা কিছু হয়েছে এই জার্নিটা চলাকালীনই হয়েছে। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, খোঁজ নাও ও দাদা আমাদের যা কিছু বলেছে তার মধ্যে সত্যি কতটা। স্যার, অবশেষে পুলিশ তাদের তদন্ত শুরু করলো। যেখানে এমন ঘটনা সাধারণভাবে ঘটে না, সেখানে দীপুর নিখোঁজ হয়ে যাওয়া একটা অসাধারণ ঘটনাই ছিল। খুব রাগ হয়েছিল না বিয়ে ভেঙে যাওয়াতে? খুব অপমানিত হয়েছিলে? হ্যাঁ স্যার, অপমান তো ভীষণই হয়েছিল। দাদা 6টা লোকের সাথে বিয়ে করে আমি আমার জীবন শেষ করতে পারবো না। যখন এর বিয়ে করারই ছিল না, তো আমাদের ডাকলেন কেন? এই অপমানের বদলা তো আমরা নিয়েই ছাড়বো। তাই আপনারা ওর বোনকে বেপাত্তা করে দিলেন? না স্যার, আমরা তো সব কিছুই করিনি। আমরা তো আমাদের ছেলেদের বিয়ে অন্য জায়গায় পাকাও করে দিয়েছি। তুমি বিয়ে ভাঙলে কেন? হ্যাঁ? আচ্ছা, বিয়ে ভেঙে যাওয়ার সঙ্গে দীপার সঙ্গে কোনো সম্পর্ক? দেখো, তোমার দিদি বেশ কিছুদিন হলো নিখোঁজ। হ্যাঁ, তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। যদি তুমি আমাদের কিছু বলো, তাহলে হয়তো ওকে খুঁজে পেতে আমাদের সুবিধা হবে। দিদির কথাতেই আমি বিয়েটা ভেঙেছিলাম। কি হয়েছে দিদি? কিছু না রে। তোর মনে আছে সুমি, ছোটবেলায় আমরা আমাদের পুতুল রানীর সাথে 3টে ছেলে পুতুলের বিয়ে দিতাম, আর তারপর আমাদের পুতুল রানী ওই ছেলে পুতুলগুলোর সাথে খুব ভালো থাকতো। কিন্তু তুই জানিস সুমি, আমাদের এই ছোটবেলার আনন্দগুলো ওই খেলার মধ্যেই লুকিয়ে থাকে রে। ছোটবেলার ওই খেলাগুলোর মধ্যে আর বড় হয়ে জীবনের খেলার মধ্যে অনেক তফাৎ রে। আর পারছি না রে, 3 জনকে ভালোবাসা একইভাবে ভালো রাখতে আর পারছি না। ওই 3 জনকে খুশি রাখাটা আমার কাছে যন্ত্রণাদায়ক রে। যখন শরীরে হাত দেয় মনে হয় নিজেকে শেষ করে ফেলি, লাশ হয়ে যাই আমি একটা। আমার খুব কষ্ট হয়, ঘৃণা হয়। শোন সুমি, 3 জন লোককে বিয়ে করে আমার এই অবস্থা, তুই 6 জনকে বিয়ে করতে যাচ্ছিস। আমি আপনাকে মিথ্যে কথা বলেছি স্যার। আমি ওকে ট্রেনে তুলে দিইনি। ও যাওয়ার সময় আমি ওর মুখটাও দেখিনি। ও আমার ছোট বোনের বিয়ে ভেঙেছে।
ও সুমির জীবনটা শেষ করে দিয়েছিল স্যার। এবার ওকে আর কেউ বিয়ে করবে না, এটা নিয়ে আমি ওর উপর ভীষণ রাগ করেছি স্যার, প্রচন্ড রেগে গেছিলাম। চল বেরো এখান থেকে, বেরো এখান থেকে। আমার ছোট বোনের বিয়ে ভেঙে দিয়েছে, তুই ওর দিদি না শত্রু? বেরো এখান থেকে, বেরো। তুমি জানো না দাদা, এই প্রথা পালন করা কতটা কঠিন। কিন্তু এই প্রথাই তো চলে এসছে না এত বছর ধরে, প্রত্যেকে পালন করেছে। আমার মা বাবা, তাদের মা বাবা, আর তুইও তো প্রথা পালন করছিস। তাহলে ওর বিয়ে নিয়ে তোর কি সমস্যা ছিল? তুমি এটা বুঝবে না দাদা, দিন রাত সহ্য করছি আমি, কিন্তু সুমিকে আমি এগুলো সহ্য করতে দেখতে পারবো না। ওর কষ্টটা শুধু আমিই বুঝি। আমি তো ওর বড় দিদি, সেই জন্য আমি বিয়েতে আপত্তি করেছি। কিন্তু তুমি আমাদের বড় দাদা হওয়া সত্ত্বেও স্যার আমি ওর ওপর রাগ করেছিলাম, ভীষণ রাগ করেছিলাম, কিন্তু এতটাও না যে আমি। স্যার ও আমার বোন নিজের, মানছি আমি তখন একটু বেশি রেগে গেছিলাম, কিন্তু আমার কথাই শুনছিল না। এইটা এখানকার নীতি নিয়ম স্যার। আমাদের বাপ মা সবাই এইভাবেই জীবন কাটিয়েছে, প্রত্যেকে এইভাবেই কাটিয়েছে, কিন্তু এটা মেনে নিচ্ছিল না, ওইভাবে বাঁচতে চাইছিল না। স্যার ও নিজেকে, সেটার খোঁজ তো আমরা নিয়েই নেব। আপাতত তুমি শহরেই থেকো, যাও। কি মনে হচ্ছে স্যার, ওকে সত্যি বলছে? ও সত্যি বলছে না মিথ্যে বলছে সেটা আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো, যখন আমরা এটা জানতে পারবো যে দীপার সত্যি সমস্যা ছিল নাকি, আর যদি সমস্যা থেকে থাকে তাহলে সমস্যাটা কি। করার পর কি মনে হয়েছিল? কিরকম মেয়ে ছিল এই দীপা? ওর স্বভাব কিরকম ছিল? সবার সঙ্গে মেলামেশা করতো, কথাবার্তা বলতো? কোনো বন্ধু বান্ধব আছে? হ্যাঁ স্যার, হাসি খুশি ছিল, সব সময় সবার সাথে মিলে ঝুলে থাকতো। কিন্তু একদিন কি? বল না, কি হলো বিয়ের পর? স্যার বিয়ের কিছুদিন পরই মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছিল। হায় ভগবান, মেয়েটা কোথায় গেল? কখন থেকে দেখছি না। এসে গেছে দুজন। দাদা সব জায়গায় দেখলাম, কোথাও পেলাম না। নদীর পাড়টা দেখেছিস? আরে ওখানেও দেখেছি, ওখানেও নেই। কোথায় গেল তাহলে? খুঁজে পাচ্ছি না, তাই না আপনাকে ফোন করেছি। ওখানেও নেই। তাহলে আমি স্টেশনটা দেখে আসি। কোথায় গেছিলি তুই? হ্যাঁ, আরে বল। এখন তুই মুখ খুলতে পারছিস না? বোবা হয়ে গেছিস নাকি? এখানে সকালে প্রত্যেকে খুঁজে খুঁজে পাগল হয়ে গেল। এই কোথায় ছিলিস তুই? দাদা আমি বাড়ি ছেড়ে পালিয়ে গেছিল। কিছুদিন পরেই। ঠিক আছে, কি এমন কারণ ছিল যে দীপা ঘর থেকে পালানোর চেষ্টা করেছিল? সাহেব বিশ্বাস করুন, আমারও এটা মাথায় ঢুকছে না। কে জানে ওর কি অসুবিধা হচ্ছিল এই বাড়িতে। কোনো কারণ ছাড়া তো কেউ এরকম বাড়ি থেকে পালায় না, কোনো তো অসুবিধা হচ্ছিল ওর। সাহেব এই প্রশ্নটা আমি একা না, সবাই জিজ্ঞেস করেছিল ওকে, কিন্তু ও কোনো উত্তরই দেয়নি। আমি ভেবেছিলাম ওরা তো বাড়ির কথা মনে পড়ছে। তাহলে গিয়ে দেখা করে আসতে পারতো, তার জন্য বাড়ি থেকে পালাতে যাবে কেন? আপনারা কি না করতেন ওকে? আরে না সাহেব, আমরা কেন না করব? ও তো বাপের বাড়ি যাওয়া আসা করতো। তাহলে কি কারণ হতে পারে ওর পালানোর? কোনো না কোনো অসুবিধা নিশ্চয়ই হতো ওর। সাহেব ও যদি একবার বলতো এখানে ওর কি অসুবিধা হচ্ছে, সবকিছু ঠিকঠাক হয়ে যেত। সাহেব আপনি প্রতিবেশী পাড়ার লোকদের একবার জিজ্ঞেস করুন, সেই দিনের পর থেকে ওর কোনো অসুবিধা ছিল না। প্রথমে আমরা ভেবেছিলাম যে ওরা তো অভ্যেস নেই, কিন্তু তারপর তো অভ্যস্ত হয়ে গেছিল। স্যার, যে মেয়েটা আগেও একবার পালানোর চেষ্টা করেছিল সে আবার তো পালানোর চেষ্টা করতেই পারে। আবার এটাও হতে পারে তার দাদা মিথ্যা বলছে, ওর পালিয়ে আসার জন্য ওর দাদাই হয়তো কিছু করেছে, তারপর ওর বোনের বিয়ে ভেঙে গেছে।
সমাজে মাথা নিচু হয়ে গেছে। দাদা তো রাগ নিশ্চয়ই করেছিল। আমাদের আরেকটু বেশি খোঁজ খবর নিতে হবে। একটা কাজ করো, তুমি বাকি থানাগুলোতেও ওর ছবিটা পাঠিয়ে দাও। যদি পালিয়ে গিয়েও থাকে তাহলে যাবে তো সিমলাতেই। তুমি পার্সোনালি সিমলা যাও আর সেখানের হেডকোয়ার্টারে গিয়ে মিসিং ইনকোয়ারি ডায়েরি ফাইল করে এসো, ঠিক আছে? ইয়েস স্যার। এক্সকিউজ মি স্যার। ওকে। হ্যালো স্যার, কনস্টেবল এসকে শর্মা বলছি, খাগেটা পুলিশ স্টেশন থেকে। হ্যাঁ বলুন। আমরা একটা ডেড বডি পেয়েছি। যে মেয়েটা নিখোঁজ হয়ে গেছিল তার সাথে মিলে যাচ্ছে। আচ্ছা ধন্যবাদ স্যার। খাগড়াতে একটা ডেড বডি পাওয়া গেছে। আমরা যে ছবিটা দিয়েছিলাম তার সঙ্গে ম্যাচ করছে। পোস্টমর্টম করাও। ইয়েস স্যার। কোথায় গেল আমার বৌমা? দেখুন, লাশটাকে আমাদের আরো কিছুক্ষণ রাখতে হবে, পোস্টমর্টম করাতে হবে। সাহেব ওকে আমাদের হাতে তুলে দিন। দেখুন, আমি বুঝতে পারছি যে এই মুহূর্তটা আপনাদের কাছে দুঃখজনক, কিন্তু আমাকে আমাদের কাজ করতে দিন। এক্সকিউজ মি। কি হলো? মৃত্যু গলা টেপার জন্য হয়েছে? হ্যাঁ স্যার। আর পকেটে ট্রেনের দুটো টিকিটও পাওয়া গেছে সিমলার। সিমলার? দুটো টিকিট? মানে ও সিমলা কারোর সঙ্গে যাচ্ছিল, কিন্তু ওর বাড়ির লোক তো বলেছিল ও শ্বশুর বাড়ি যাচ্ছে। কিছু তো গন্ডগোল রয়েছে। একটা কাজ করে বাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদের জন্য আবার ডাকো। ওকে? ওকে স্যার। সাহেব আপনি কি বলতে চাইছেন? আমি কি করব? আপনি বারবার আমাকে একই প্রশ্ন যদি করে যান আমি কি উত্তর দেব? যে আসল অপরাধী আপনি তাকে জিজ্ঞেস করুন না গিয়ে। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। হয় এরা আমাকে কিছু লুকাচ্ছে, অথবা এমন কিছু রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু কি? এই মামলার নিখোঁজ থেকে এবার মার্ডার কেসে পরিণত হয়েছে। পুলিশের কাছে এখনো কোনো উত্তর নেই, কিন্তু তাদের সামনে প্রশ্ন অনেক ছিল। দীপুর শ্বশুরবাড়িতে সবাই তাকে ভালোবাসতো, কিন্তু তবু সে বিয়েতে খুশি ছিল না। সে আগেও বেশ কয়েকবার পালানোর চেষ্টা করেছে, তবে কি আবারও সে একই চেষ্টা করলো? এখন প্রশ্ন উঠছে ওই দুটো টিকিট নিয়ে। তাহলে ওই দ্বিতীয় টিকিটটা কার জন্য ছিল? দীপুর সঙ্গে কি কারো ঘুরতে যাওয়ার কথা ছিল? এইসব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য পুলিশ দীপুর সঙ্গে জড়িত সবার উপর নজর রাখছিল, আর অবশেষে তারা সূত্র পেয়ে গেল। যে আমি আসবো না। বিক্রম, সত্যি বলবি না? মারবো। 6 মাস আগে আমার মিনার সঙ্গে দেখা হয়, আর আমরা দুজনেই দুজনকে ভালোবাসি। আমাদের দুজনের জন্য মুশকিল ছিল দূরে থাকা, কিন্তু দীপাদির সাথে এরকম বিয়ে আমি সহ্য করতে পারছিলাম না কিছুতেই। কিন্তু বিক্রম আমাকে কথা দিয়েছিল যে ও আমাকে বিয়ে করবে। তাই মিনাকে বিয়ে করা তোর পক্ষে অসম্ভব ছিল। হ্যাঁ, কিন্তু দীপু যদি রাস্তা থেকে সরে যায় তাহলে তুই মিনাকে বিয়ে করতে পারবি না সাহেব, এমন কোনো ব্যাপার। সেই জন্য তুই দীপু সবকিছু জানতো। ও জানতো যে আমি মিনার সাথে লুকিয়ে বিয়ে করব।
আজকের দিনটা কত চাপে কাটলো না? ক্লান্ত হয়ে গেলাম। তুমিও খুব ক্লান্ত লাগছো, চলো শুয়ে পড়ি। না না, সেরকম কিছুই হয়নি। তোমায় দেখেই বোঝা যাচ্ছে তুমি খুব ক্লান্ত। চলো শুয়ে পড়ি। শোনো না, হ্যাঁ? তুমি কি আমার উপর রেগে আছো? না তো, কিন্তু তোমার এমন কেন মনে হলো? না, ওই সবাইকে ভালো রাখাটা তো আমার কর্তব্য, তাই না? আর কয়েকদিন ধরে দেখছি যে তুমি আমার থেকে দূরে দূরে থাকো। আমি কোনো ভুল করেছি? না না, এমন কোনো ব্যাপার না। নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, আমাকে বলো না তুমি। আমি কি করেছি আমাকে বলো তুমি। না মানে ওই সারাদিন কাজের পর ক্লান্ত হয়ে যাই, আর কিছুই না। এতদিন ধরে তুমি আমাকে বলো না। দেখো, তুমি ভুল বুঝছো। আসলে ব্যাপারটা হলো, একটা মেয়ে আছে, কিছুদিন আগে দেখা হয়েছিল, আর আমরা ভালোবেসে ফেলি। দীপু সবসময় আমায় সহযোগিতা করেছে। আমরা খুব ভালো বন্ধু ছিলাম, আর একে অপরকে সব কথা বলতাম। ও আমাকে সবসময় বলতো, কাউকে ভালোবাসার তোমার পুরো অধিকার আছে। আর তুমি তোমার বন্ধুকেই মেরে ফেললে নিজের ভালোবাসার জন্য। না সাহেব, আমি মারিনি ওকে। আর কেন মারবো আমি ওকে? যাতে তুমি মিনাকে বাড়িতে নিয়ে আসতে পারো। যাতে ও আমাদের তিনজনের মধ্যে ভাগ হয়ে যায়। আপনার কি মনে হয় সাহেব, যে আমি আমার মিনাকে ভাইদের মধ্যে ভাগ করব? শুধু দীপাই একজন ছিল যে সত্যিটা জানার পরেও আমায় সহযোগিতা করছিল। সাহেব, আমি ওকে কেন মারতে যাব? কি বলতো দীপা তোমাকে? হ্যাঁ, তুমি বলছিলে তোমরা দুজনে নিজেদের মধ্যে সমস্ত কথা বলতে। এমন কোনো কথা যেটা খুব জরুরি দীপা আর তোমাদের ভাইদের মধ্যে? দেখো দেখো, তুমি চাও তো যে দীপা বা তোমার বন্ধুর খুনিকে আমরা ধরতে পারি? তাহলে বলো। আমার দাদার ভাই ওরা কখনো এমন কিচ্ছু করবে না সাহেব। সমু আর দীপু তো দুজনে খুব ঘনিষ্ঠ ছিল, দুজন দুজনকে ভালোবাসতো খুব। আর চরণজিৎ? দাদা তো নিজের কাজেই ব্যস্ত থাকতো। হ্যাঁ, ওনার হয়তো খারাপ লাগতো যে আমরা দুই ভাই দীপুর খুব ঘনিষ্ঠ ছিলাম, কিন্তু এই ব্যাপারে ও কোনোদিন কোনো অবজেকশন করেনি। ও এরকমই। কখনো মনে হয়নি যে চরণজিৎ এই জন্য রেগে আছে? তোমার আর দীপার মধ্যে কিরম সম্পর্ক ছিল? সাহেব, এটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার। যতক্ষণ দীপা বেঁচে ছিল ততক্ষণ এটা ব্যক্তিগত ছিল। দীপার মারা যাওয়ার পর আর ব্যক্তিগত নেই। বুঝতে পেরেছো কিছু? আমার কথাগুলোর সঠিক উত্তর দাও। তোমার আর দীপার মধ্যে সম্পর্ক কিরম ছিল? তাকে বলতে গেলে আমাদের দুজনের সম্পর্ক খুব ভালো ছিল। যেমন 8-10 জন স্বামী স্ত্রীর মধ্যে হয়। ওকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু ও, আমার মনে হতো যেন সাহেব আমাদের তিনজনকেও একই চোখে দেখতো। কিন্তু আমি জানতাম ও বিক্রমকে বেশি ভালোবাসতো। আমি দেখেছি ওদের একে অপরের সাথে হেসে হেসে কথা বলা, গান গাওয়া, চোখে চোখে নিজেদের মধ্যে ইশারা হতো, সব নজরে আসতো।
আমিও তো তাই চাইতাম যে আমাকে ওর মতোই ভালোবাসে, যত্ন করে, হেসে কথা বলে। আমার অধিকার ছিল। আমি ওকে ছিনিয়ে নেওয়ার নয়, পাওয়ার চেষ্টা করেছিলাম। না, আজ থাকে সব। চলো আজ গল্প করি। আরে শোনো, কথা বলতে ইচ্ছে না হলে আজ আমাকে গান শোনাও। তুমি ভীষণ ভালো গান গাও, আমি তো শুনেছি নিজের কানে। না, আমি খুব ক্লান্ত। কিন্তু ও, আমি ছুলেও ওর ভাল লাগতো না। আর সেই জন্য তুমি ওকে মেরে ফেললে, তাই তো? আপনার এখনো মনে হয় যে আমি ওকে মেরেছি? দীপাকে ভালোবাসতাম সাহেব আমি ওকে। ভালোবাসা না ক্ষোভ? ক্ষোভের আগুন জ্বলছিল তোর মাথায় দীপার ভালোবাসা পাওয়ার। যখন এই ক্ষোভ অতিরিক্ত বেড়ে যায় তখন সেটা ঘৃণায় পরিণত হতে একটু দেরি হয় না। সাহেব আমি ওর কোনো ক্ষতি করার কথা ভাবতেও পারি না। যে মুহূর্তে দীপার মৃত্যু হয়েছিল তুই কোথায় ছিলি? সাহেব আমি হরিনাম শুনতে গিয়েছিলাম, মাকে তো সাথে নিয়েই গিয়েছিলাম আমি। স্যার আমি আর চরণ হরিনাম শুনতে গিয়েছিলাম। আমার এই ছেলে আমার খুব খেয়াল রাখে, ও আমার খুব ভালো ছেলে, ও বড্ড ধার্মিক ছেলে। আমার যে বাকি আর দুই ছেলে সোহম আর বিক্রম, ওরা এসব করে না। ব্যাস আমার এই একমাত্র ছেলে যে আমার এত খেয়াল রাখে। এটা এমন একটা মামলা হয়ে দাঁড়িয়েছে যেখানে অনেকগুলো সন্দেহজনক বিষয় সামনে আসে। একজন দাদা যার বোনের উপর রাগ ছিল প্রথাটা অস্বীকার করার জন্য, একজন স্বামী যার অন্য কাউকে বিয়ে করার কথা ছিল, নাকি সেই স্বামী যে হিংসার বশবর্তী হয়ে যা কিছু করে ফেলতে পারত, নাকি সেই বংশ সুমন বিয়ে ভেঙে দেওয়ার জন্য যারা অপমানিত বোধ করেছিল? খুনি কি এদের মধ্যেই কেউ ছিল নাকি অন্য কেউ? স্যার ফোন রেকর্ডস রিপোর্ট পেয়ে গেছি আমরা, কিছু বাকি আছে। ওকে, আচ্ছা শোনো, আমার দীপার সমস্ত ফোন রেকর্ডস দরকার। আনতে বলেছি স্যার। স্যার এই দেখুন। কিন্তু যখন দীপা মারা গেছিল তখন তো দীপার সাথে ছিল না। যারা ওকে দেখেছে তাদের দিয়েও চেক করাও, ওর ফটো সার্কুলেট করাও। আর এটাও খোঁজ নাও যে রেল স্টেশনের আশেপাশে ওকে কেউ দেখেছে। ইয়েস স্যার। ভাই শোনো। হ্যাঁ স্যার। এই লোকটাকে এর আগে কখনো দেখেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। এই মেয়েটার সাথে দেখেছিলে? হ্যাঁ হ্যাঁ, এই দুজনেই ওই পুলের দিকে গিয়েছিল। পুলের দিকে? সাহেব 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 আপনি আবার আমাকে কেন সন্দেহ করছেন? কারণ জানতে চাস না? হ্যাঁ কারণ জানতে চাস? চল, আমি তোকে আরো অনেক কারণ বলছি আজকে। কারণ এক, দীপার মৃত্যুর সময় তোর ফোন লোকেশন সেখানেই ট্রেস করা গেছে যেখানে দীপাকে শেষবার দেখা গিয়েছিল। কারণ দুই, এই লোকটার বয়ান যে তোকে দীপার সঙ্গে পুলের দিকে যেতে দেখেছিল। লাগেনি তো? কারণ তিন, তোর মিথ্যে কথা। তুই বলেছিলি না তুই মার সঙ্গে হরিনাম শুনতে গিয়েছিলি? মিথ্যে বলছিলেন তিনি, এই নিজের এই সুপুত্রকে বাঁচানোর জন্য। এবার সত্যি করে আমার কথাগুলোর উত্তর দে, না হলে তোর ছাল এমন ছাড়াবো যে তোর চিৎকার এই অঞ্চলের সবাই শুনতে পাবে। বল। ভালোবেসেছিলাম আমি সাহেবকে, কিন্তু ও আমাকে ঘৃণা করত। ওর তো উচিত ছিল আমাদের তিনজনকে সমান ভালোবাসার, না কাউকে বেশি না কাউকে কম। কিন্তু ও আমাকে সোম আর বিক্রমের মতো ভালোবাসা দেয়নি, সেটাও আমি সহ্য করেছিলাম। কিন্তু যখন আমি ওর প্ল্যানের ব্যাপারে জানতে পারলাম, আমি আর ঠিক থাকতে পারিনি সাহেব। দীপু, দীপু কি হয়েছে? আরে বলো না আমাকে। আমি আর পারছি না গো। কাল রাতে তোমার বর্দা আবার এসেছিল আমার ঘরে, আমাকে ছোঁয়ার চেষ্টা করেছিল। আমি আর সহ্য করতে পারছি না। আমার মনে হয় যেন আমাকে ধর্ষণ করছে। এখন
এখন শুধু একটাই রাস্তা আছে, আমাদের পালিয়ে যেতে হবে। যখন তুমি বাড়ি থেকে ফিরে আসবে আমি নিজে তোমাকে আনতে যাব। আমরা প্রথমে সিমলা যাব, তারপর ওখান থেকে দিল্লি। ওখানে আমার এক বন্ধু থাকে, আমি সব ঠিক করে দেবো। অনেক হয়েছে, আর না। কি করে? তোমার ছোট ভাইয়ের আসার কথা ছিল তো। হ্যাঁ, ওরই আসার কথা ছিল, কিন্তু রাস্তায় ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট? ও কাছেরই একটা হাসপাতালে ভর্তি আছে। চলো আমরা যাই ওখানে। হ্যাঁ চলো। কেন? চলো না, আমার কি তোর জন্য খুব চিন্তা হচ্ছে। তোমার আমাকে নিয়ে কখনো চিন্তা হয় না? না, আমাকে নিয়ে কখনো চিন্তা হয় না তোমার? হ্যাঁ, কি করছো? ছাড়ো। তারপর তুই ওকে মেরে ফেললি। সোমকে মারলি না কেন? ও তোকে খুব ভালোবাসতো। হ্যাঁ, তোর ভাই ছিল তাই জন্য না? ওর তো কোনো দোষ ছিল না, দোষ তো দীপুর ছিল। ওর উচিত ছিল আমাদের তিনজনকে সমান ভালোবাসার, সমান যত্ন নেওয়ার, না কাউকে একটু বেশি না কাউকে কম। দোষ তো দীপুরই ছিল। একা চরণজিতের ভুল নয় এটা, বরং আপনাদের সবার। কারণ আপনারা এই প্রথায় অংশগ্রহণ করেছেন, তাকে প্রাধান্য দিয়েছেন। শাস্তি আপনাদের সবার প্রাপ্য। এই ধরনের প্রথা রেখে কি লাভ যার জেরে মানুষের জীবনই নষ্ট হয়ে যায়? কি লাভ এই ধরনের প্রথা রেখে যা মানুষকে সব দিক থেকে ধ্বংস করে দেয়? যা কিনা একটা অনুচিত ভিত্তির উপর দাঁড়িয়ে যে একজন মহিলা তার সঙ্গে বিবাহিত সব পুরুষকে সমানভাবে ভালোবাসবে। এটা কি কখনো সম্ভব? সময় এসে গিয়েছে যে আমরা এই ধরনের নিরর্থক আর ক্ষতিকর প্রথাকে চিরতরে বিদায় জানাই। সময় এসে গেছে যে এই ধরনের ভুল প্রথায় বিশ্বাস করা দীপু আর তার মতো না জানি কত অভাগা মেয়ের কাহিনী থেকে আমরা কিছু শিক্ষা নিই। এই বিচারধারার সঙ্গেই আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে, আর প্রকাশ্যে আনবো আরও একটা অপরাধ। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।